আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টের সমাধান। এটা পৌরনীতি এবং নাগরিকতা বিষয়ের ২ নম্বর অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা থেকে দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টের যে শিরোনাম, সেই শিরোনামটা হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ। এটা হচ্ছে তোমরা কভার পেজের উপর যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেই শিরোনামের জায়গায় এটা লিখবা। তারপর এখানে যে নির্দেশনাগুলো আছে সেগুলো হচ্ছে কি, যে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান তুমি যদি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে ৪ পাবা। তারপরে হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সঠিকভাবে যদি ব্যাখ্যা করতে পারো বা বর্ণনা করতে পারো তাহলেও ৪ পাবা। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, এখানে ৩টা অংশের কথা বলা হয়েছে। তো তার জন্য এখানে অনেকগুলো নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করেই আমরা তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টের প্রস্তুত করেছি। তো আশা করি তোমরা উপকৃত হবা। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা এখন আমাদের মূল অ্যাসাইনমেন্টে চলে যাই। যাবার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবা। আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা আর লাইক করবা। তাহলে চলো আমরা এখন মূল অ্যাসাইনমেন্টে চলে যাই। প্রথমে হচ্ছে কি আমাদের রাষ্ট্রের ধারণা। তো রাষ্ট্রর ধারণাটা আমরা এভাবে লিখব। রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। বিভিন্ন লেখক ও চিন্তাবিদ বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, পরিপূর্ণ ও স্বনির্ভর জীবন গঠনের উদ্দেশ্যে কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। প্রাচীন চিন্তাবিদদের রাষ্ট্র সংক্রান্ত আলোচনা মূলত আদর্শভিত্তিক ও নগর রাষ্ট্রকেন্দ্রিক। উড্রো উইলসনের মতে, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায় অধ্যাপক গার্নারের প্রদত্ত সংজ্ঞা থেকে। তার মতে, রাষ্ট্র হলো কম বা বেশি এমন একটি জনসমাজ যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যার প্রতি অধিকাংশ অধিবাসী সাধারণত আনুগত্য পোষণ করে। রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাস্কি বলেন, রাষ্ট্র একটি ভৌগোলিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং সকল সংস্থার উপর স্বীয় কর্তৃত্ব দাবি করে। বুনসলির মতে, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই রাষ্ট্র। সম্প্রতি মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী আলমন্ড ও কুলম্যান তাদের পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াস গ্রন্থে রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটির ব্যবহার করেছেন। তাদের মতে, রাজনৈতিক ব্যবস্থা হলো সমাজের বৈধ শৃঙ্খলা রক্ষাকারী বা পরিবর্তন আনয়নকারী ব্যবস্থা। তারপরে হচ্ছে রাষ্ট্র গঠনের উপাদান। তোমরা নিশ্চয়ই জানো যে একটা রাষ্ট্র তখনই তাকে রাষ্ট্র বলা যাবে যখন তার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে। এই 4টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু তাকে আর রাষ্ট্র বলা যায় না। বুঝতে পারছো? আর এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই পড়ছো। যেমন মনে করো, আমি তোমাদের একটা উদাহরণ বলি। যেমন তোমাকে যদি বলা হয় ঢাকা রাষ্ট্র কিনা, তখন তুমি কি বলবা? ঢাকাকে কি রাষ্ট্র বলবা? তুমি কোনো কিছুকে, যেমন ঢাকাকে রাষ্ট্র বলতে গেলে তোমাকে দেখতে হবে ঢাকার মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে কিনা। তো প্রথমে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জনসমষ্টি, তারপর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তারপর হচ্ছে সরকার, তারপর হচ্ছে সার্বভৌমত্ব। যেমন ঢাকা একটা নির্দিষ্ট একটা ভূখণ্ড, তার মানে এই বৈশিষ্ট্যটা আছে। তারপর হচ্ছে কি জনসমষ্টি, ঢাকায় তো অনেক লোক বসবাস করে, তার মানে ঢাকাতে নির্দিষ্ট জনসমষ্টিও আছে। তারপরে তুমি ইচ্ছা করলে ঢাকায় একটা সরকার গঠন করতে পারো, ঠিক আছে, এটাও পারবা। কিন্তু ঢাকার কি নাই?
ঢাকার মধ্যে কোনো সার্বভৌমত্ব নাই, অর্থাৎ ঢাকার আলাদা কোনো সার্বভৌমত্ব নাই। এখানে একটা বৈশিষ্ট্য অনুপস্থিত থাকার কারণে ঢাকাকে কিন্তু রাষ্ট্র বলা যাবে না। কিন্তু দেখো বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, তারপর বাংলাদেশের একটা সরকার আছে, তারপরে বাংলাদেশের অনেকগুলো জনসমষ্টি আছে, এবং বাংলাদেশের কি আছে, সার্বভৌমত্ব আছে। তাহলে সার্বভৌমত্ব থাকার কারণে, অর্থাৎ এই চারটা বৈশিষ্ট্য থাকার কারণে আমরা বাংলাদেশকে রাষ্ট্র বলতে পারি, কিন্তু ঢাকাকে বা চট্টগ্রামকে রাষ্ট্র বলতে পারি না। এখন আসো এই চারটা বৈশিষ্ট্য আমরা একে একে আলোচনা করব। যে জনসমষ্টি হচ্ছে রাষ্ট্রের প্রধান উপাদানগুলোর একটি। জনসমষ্টি ছাড়া আসলে রাষ্ট্রকে কল্পনা করা যায় না। কোনো ভূখণ্ডে একটি সমষ্টি স্থায়ীভাবে বসবাস করলেই কেবল রাষ্ট্র গঠিত হতে পারে। রাষ্ট্রের জনসমষ্টি এমন হওয়া উচিত যাতে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় জনশক্তির অভাব না ঘটে। প্রাচীন গ্রিক চিন্তাবিদগণ মনে করতেন যে স্বল্প জনসংখ্যার সুশাসনের পক্ষে অপরিহার্য। তারপর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। জনসমষ্টি যেমন রাষ্ট্রের জন্য অপরিহার্য, তেমনি নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। ভূখণ্ড বলতে শুধুমাত্র স্থলভাগকে বোঝায় না, রাষ্ট্রের অভ্যন্তরে নদ নদী, রাষ্ট্রের সীমানায় প্রবাহিত আন্তর্জাতিক স্বীকৃত সাগর মহাসাগরের জলসীমা এবং উপরস্থ আকাশসীমাকে বোঝায়। রাষ্ট্রের আয়তন বড় হতে পারে, আবার ছোট হতে পারে। রাষ্ট্রের ভূখণ্ড অখণ্ড হতে পারে, আবার খণ্ডিত হতে পারে, এমনকি কতগুলো দ্বীপের সমষ্টিও হতে পারে। সরকার রাষ্ট্রের এরপরে হচ্ছে সরকার, যে ৩ নম্বর বৈশিষ্ট্যটা, যেটা রাষ্ট্রের একটা অন্যতম উপাদান। সরকার বলতে সেই সুসংগঠিত সংগঠনকে বোঝায় যারা আইন প্রণয়ন, শাসন ও বিচার বিভাগীয় কাজের সাথে সংশ্লিষ্ট। সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং আইন শৃঙ্খলা রক্ষা করে। সরকার শাসনতন্ত্রের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে। সরকার রাষ্ট্রের ইচ্ছাকে কার্যে পরিণত করে থাকে। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার হচ্ছে জনগণের প্রতিনিধি। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান উপাদান হলো সার্বভৌমত্ব। রাষ্ট্রের চরম এবং সর্বোচ্চ ক্ষমতা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের কারণেই একটি জনসমাজ রাষ্ট্রে পরিণত হয়। সার্বভৌমত্ব ক্ষমতার বলে রাষ্ট্র এর অধীনস্থ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আদেশ নির্দেশ প্রদান করতে পারে। সার্বভৌম ক্ষমতার দুটি দিক আছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। তারপর আমরা দেখব রাষ্ট্রের উৎপত্তি নিয়ে। ঐশ্বরিক মতবাদ বা ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সবচেয়ে পুরাতন। এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের উৎপত্তি হয়েছে ঈশ্বর বা বিধাতার ইচ্ছানুযায়ী। রাষ্ট্র সৃষ্টিতে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব নেই। সমগ্র পৃথিবীর শাসনকর্তা সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা, তবে সৃষ্টিকর্তা নিজে রাষ্ট্র শাসন করেন না, তিনি প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র শাসন করেন। শাসক বা রাজা হলো ঈশ্বরের প্রতিনিধি। সৃষ্টিকর্তাকে যেমন অমান্য করা যায় না, তদ্রূপ তার প্রতিনিধি রাজাকেও অমান্য বা তুচ্ছ করা যায় না। মূলত রাজা বা শাসকের আদেশ সৃষ্টিকর্তারই নির্দেশ। রাজাকে অবমাননা করা মানেই সৃষ্টিকর্তাকে অবমাননা করা। শাসন করার ক্ষেত্রে রাজা ঈশ্বর ছাড়া আর কারো কাছে দায়বদ্ধ নয়। এই কারণেই রাজার স্থায়িত্ব জনগণের উপর নির্ভরশীল নয়। শাসকগণ একই সঙ্গে রাষ্ট্রপ্রধান এবং ধর্মীয় প্রধান। মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ সেন্ট অগাস্টিন মূলত এই চিন্তার প্রবক্তা। বলপ্রয়োগ মতবাদের সারকর্তা হলো রাষ্ট্রের সৃষ্টি হয়েছে শক্তি প্রয়োগের মাধ্যমে। এই মতবাদে বিশ্বাসীদের মতে আদিম সমাজে যারা দৈহিক শক্তির অধিকারী ছিল তারা বল প্রয়োগ করে নিজ গোত্র বা গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ আরোপ করত। কালক্রমে খাদ্য ও বাসস্থানের চাহিদার কারণে শক্তিশালী গোত্র আবার অপেক্ষাকৃত কম শক্তিশালী গোত্রের উপর প্রাধান্য বিস্তার করত। আর এভাবে সবলরা অপেক্ষাকৃত দুর্বলদের উপর শক্তি প্রয়োগ করে আইন কানুন চাপিয়ে দিয়ে রাষ্ট্র গঠন করেছে। অর্থাৎ বৃহত্তর সমাজ শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। এই মতবাদ অনুযায়ী শক্তি হলো রাষ্ট্রের মূল ভিত্তি। তারপরে হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে একটি কাল্পনিক মতবাদ। এই মতবাদের মূল কথা হলো সৃষ্টির শুরুতে বা আদিম সমাজে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। প্রকৃতির রাজ্যের মানুষ প্রকৃতির আইন মেনে চলত এবং তারা কিছু প্রাকৃতিক অধিকার ভোগ করত। কিন্তু প্রাকৃতিক আইন ও অধিকার সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যার ফলে প্রকৃতির রাজ্য মানুষের বসবাস দুর্বিষহ হয়ে ওঠে। এ অবস্থা থেকে পরিত্রাণ মতবাদের মধ্যে
এই মতবাদ সবচেয়ে আধুনিক, যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য মতবাদ। বিবর্তনমূলক মতবাদের মাধ্যমেই রাষ্ট্রের উৎপত্তি সবচেয়ে সঠিক বর্ণনা পাওয়া যায়। এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। বহু যুগের বিবর্তনের ফল রাষ্ট্র, পরিবার কিংবা সমাজ থেকে রাষ্ট্রের বিবর্ধনের কতকগুলো উপাদান কাজ করেছে। অধ্যাপক গার্নার, বার্জেস, গ্যাটেলশো প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে এই মতবাদকে সর্বশ্রেষ্ঠ বলে রায় দিয়েছেন। তারপর হচ্ছে সরকারের ধারণা। যে 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয় তার মধ্যে অন্যতম একটি উপাদান হলো সরকার। সরকার ব্যতীত রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব। রাষ্ট্রের কর্মকাণ্ড সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। সরকার হলো একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। একে রাষ্ট্রের মুখপাত্র বলা হয়। বৃহৎ অর্থে সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন বা পরিবর্তন করে থাকে। যে 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয় তার মধ্যে অন্যতম একটি উপাদান হলো সরকার। সরকার ব্যতীত রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব। আচ্ছা, এটা কি 2 বার আসছে নাকি? একে রাষ্ট্রের আচ্ছা, এটা একটু 2 বার হয়ে গেছে, তোমরা এখান থেকে একটু ঠিক করে নিবা। তারপর হচ্ছে রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক। রাষ্ট্র এবং সরকারের গভীর সম্পর্ক বিদ্যমান। প্রাচীনকালে রাষ্ট্র এবং সরকারকে একই অর্থে ব্যবহার করা হতো। আপাতদৃষ্টিতে রাষ্ট্র এবং সরকার শব্দ দুটি সমার্থক মনে হলেও উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা আর সরকার সেই ধারণার বাস্তব সংগঠন। তারপরে এখান থেকে তোমরা আস্তে আস্তে করে লিখবা, সুন্দর করে লিখবা, আমি আর পুরোটা পড়তেছি না। এখানে কতগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে যে সরকার রাষ্ট্রের 4টি উপাদানের একটি। রাষ্ট্র হচ্ছে স্থায়ী, সরকার অস্থায়ী পরিবর্তনশীল। 3 নাম্বার, সরকার বাস্তব প্রতিষ্ঠান, রাষ্ট্র বিমূর্ত ধারণা। রাষ্ট্র মোট জনসমষ্টি নিয়ে গঠিত, সরকার মোট জনসমষ্টির একটি ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত। সরকারের বিভিন্ন রূপ হতে পারে কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না। রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয় না। এই ছিল আসলে তোমাদের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমাদের ভালো লাগছে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।